ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমার আলোচনার বিষয় হলো ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা, জুডিশিয়াল রিভিউ অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট ভারতের সর্বোচ্চ আদালত। এই আদালতকে যুক্তরাষ্ট্রীয় আদালত বলা হয়। সুপ্রিম কোর্টকে ভারতের সংবিধানের অভিভাবক, সংবিধানের ব্যাখ্যাকর্তা, নাগরিকদের মৌলিক অধিকার রক্ষক ইত্যাদি বলা হয়। সুতরাং ভারতবর্ষের বিচার ব্যবস্থাতে সুপ্রিম কোর্টের গুরুত্ব সবথেকে বেশি। এই সুপ্রিম কোর্ট গঠন সম্পর্কে আমি আলোচনা করেছি, আলাদা ভিডিও আছে। সুপ্রিম কোর্টের আজকের আলোচনার বিষয় হলো বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা। ভারতের সুপ্রিম কোর্ট বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা ভোগ করে। বিচার বিভাগীয় পর্যালোচনা করার ক্ষমতা আর অর্থ হলো যে ভারতের সুপ্রিম কোর্ট ভারতের কেন্দ্রীয় আইনসভা, পার্লামেন্টের তৈরি আইনকে অসাংবিধানিকতার দায়ে বা সংবিধান বিরোধী বলে পার্লামেন্টের তৈরি আইনকে বাতিল করতে পারে। শাসন বিভাগের নির্দেশকে ভারতের সুপ্রিম কোর্ট বাতিল করতে পারে। সুপ্রিম কোর্টের এই ক্ষমতাকে বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা বলা হয়। বিচার বিভাগীয় পর্যালোচনা করার ক্ষমতা আলোচনা করতে গেলে আমাদের জানতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনা করার ক্ষমতার সঙ্গে আমাদের ভারতের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনা করার ক্ষমতার তুলনামূলক আলোচনা। মার্কিন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্শাল বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস যে আইন তৈরি করে সেই আইন মার্কিন সংবিধান বিরোধী হলে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা যথাবিহিত পদ্ধতিতে আইন প্রয়োগ না করলে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার তৈরি আইনের যৌক্তিকতা আছে কিনা সেটা মার্কিন সুপ্রিম কোর্ট বিচার করবে। যদি মনে করে মার্কিন সুপ্রিম কোর্ট যে মার্কিন কংগ্রেসের তৈরি আইন যথাবিহিত পদ্ধতিতে প্রয়োগ হচ্ছে না, মার্কিন কংগ্রেসের তৈরি আইন তোমার তৈরি আইনের পক্ষে যৌক্তিকতা আছে কিনা এটা বিচার করে যদি যৌক্তিকতা না থাকে এবং মার্কিন সংবিধান বিরোধী হয় তাহলে সেই আইন এবং আইনের যথাবিহিত পদ্ধতি বাতিল হয়ে যাবে। কিন্তু ভারতবর্ষের সুপ্রিম কোর্টের মার্কিন যুক্তরাষ্ট্রের মতো আইনের যথাবিহিত পদ্ধতি প্রয়োগের কথা এবং আইনের যৌক্তিকতা আছে কিনা এটাকে গ্রহণ করেনি ভারতের সুপ্রিম কোর্টের মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের আইনের যথাবিহিত
পদ্ধতি গ্রহণ করেনি এবং এবং আইনের যৌক্তিকতা আছে কিনা সে বিষয়টিও গ্রহণ করেনি। কিন্তু ভারতের সুপ্রিম কোর্টের এই ক্ষমতা আছে যে ভারতের কেন্দ্রীয় আইনসভা বা রাজ্য আইনসভা যদি তোমার সংবিধান বিরোধী আইন পাশ করে, সেই আইন সুপ্রিম কোর্ট বাতিল করতে পারবে। এই আইনকে সুপ্রিম কোর্ট অবৈধ বলে ঘোষণা করতে পারবে। ভারতের যে শাসন বিভাগ, সেই শাসন বিভাগ যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ যদি সংবিধান বিরোধী হয়, ভারতবর্ষের সংবিধান বিরোধী হয়, তাহলে ভারতের সুপ্রিম কোর্ট বাতিল করতে পারবে। তাহলে আমরা আলোচনা থেকে ক্লিয়ারলি বুঝতে পারছি যে মার্কিন সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা আর ভারতের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় ক্ষমতার মধ্যে পার্থক্য আছে। কিন্তু ভারতের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় ক্ষমতা এটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়, এটা বিশেষ গুরুত্ব আছে। ভারতের সংবিধানে সুপ্রিম কোর্টকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের দেশের সরকারের 3টি বিভাগের মধ্যে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই 3টি বিভাগের মধ্যে বিচার বিভাগকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং বিচার বিভাগের প্রাধান্যকে স্বীকার করা হয়েছে। সেটা আমরা বুঝতে পারছি ভারতের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় ক্ষমতা পর্যালোচনার মধ্য দিয়ে। আমরা জানি সংবিধানের 3য় অধ্যায়ে তোমার ফান্ডামেন্টাল রাইটস উল্লেখ আছে। এই ফান্ডামেন্টাল রাইটস নাগরিকদের, ভারতবর্ষের নাগরিকদের, এই নাগরিকদের ফান্ডামেন্টাল রাইটস যদি লঙ্ঘিত হয়, তাহলে সুপ্রিম কোর্টের হাতে বিচার করার ক্ষমতা আছে। সুপ্রিম কোর্টে কেউ যদি তাদের অধিকার লঙ্ঘন করেছে এই অভিযোগ করে, হাইকোর্টেও যদি এই অভিযোগ করে যে আমাদের ফান্ডামেন্টাল রাইটসকে কেড়ে নেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে তোমার সুপ্রিম কোর্ট নাগরিক অধিকার রক্ষা করবে। এছাড়া কোনো আইন যদি সংবিধান বিরোধী হয় এবং এ বিষয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে, তাহলে সেই আবেদনকে সুপ্রিম কোর্ট গুরুত্ব দেবে। এইভাবে আমরা দেখছি যে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের তোমার বিচার বিভাগীয় যে পর্যালোচনার ক্ষমতা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত স্বাধীনতা, বাক স্বাধীনতা, মুদ্রা যন্ত্রের স্বাধীনতা মূল সংবিধানে মৌলিক অধিকার হিসাবে স্বীকার করা হয়নি। তবে টাটা প্রেস লিমিটেড ভার্সেস মাদ্রাজ রাজ্য মামলায় সুপ্রিম কোর্ট ঘোষণা করে, সুপ্রিম কোর্ট একটি রায়ে প্রকাশ করে যে বিজ্ঞাপন দেওয়ার যে ক্ষমতা, বিজ্ঞাপনের অধিকার, এটা বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতার সঙ্গে যুক্ত। অর্থাৎ বাক স্বাধীনতা এবং মতামত প্রকাশের স্বাধীনতার অংশ হলো তোমার বিজ্ঞাপন দেওয়ার অধিকার। তাহলে বিজ্ঞাপন দেওয়ার অধিকারকে সুপ্রিম কোর্ট গুরুত্ব দিয়েছে। এছাড়া সুপ্রিম কোর্ট আরেকটি রায়ে প্রকাশ করেছে যে বৈদ্যুতিন যন্ত্রের মাধ্যমে একচেটিয়াভাবে বৈদ্যুতিন যন্ত্রের মাধ্যমে
তোমার সংবাদ প্রকাশ, মতামত প্রকাশ, এক্ষেত্রে সুপ্রিম কোর্ট ক্ষমতা ভোগ করবে। ভারত সরকার বৈদ্যুতিন যন্ত্র ব্যবহারের উপর একচেটিয়াভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না। তো এক্ষেত্রে আমরা দেখব যে প্রেসের স্বাধীনতা, বিজ্ঞাপনের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, তা এগুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া ভারতের সুপ্রিম কোর্ট এক রায়ের মাধ্যমে প্রকাশ করেছে যে জানার অধিকার, ইনফরমেশন, তথ্য জানার অধিকার, এটা ভারতের নাগরিকদের রয়েছে। এই তথ্য জানার অধিকার, এটাকে গুরুত্ব দিয়ে সুপ্রিম কোর্ট অংশগ্রহণমূলক গণতন্ত্রকে বিশেষভাবে প্রাধান্য দিয়েছে। একে গোপালন মামলা ভার্সেস স্টেট মাদ্রাস মামলা এবং একে গোপালন মামলাতে সুপ্রিম কোর্ট একটি রায়ে প্রকাশ করেছে যে 21 ধারায় যে অধিকার উল্লেখ আছে, 21 ধারায় কি উল্লেখ আছে তোমরা জানো। 21 ধারায় উল্লেখ আছে তোমার জীবনের অধিকার। জীবনের অধিকার মানে কি? জীবনে বেঁচে থাকার অধিকার। অর্থাৎ কোনো বিশেষ পদ্ধতি ছাড়া কোনো অপরাধীর জীবন কেড়ে নেওয়া যাবে না। কোনো ব্যক্তি, কোনো সংঘ, কোনো সমিতি, কোনো ব্যক্তি যদি অপরাধ করে, সেই অপরাধের বিচার হবে আদালতে, কিন্তু কোনো ব্যক্তি আইন তুলে নিয়ে তার জীবন নাশ করতে পারবে না। এটা মূল সংবিধানের 21 ধারায়, অর্থাৎ আমাদের ভারতবর্ষের সংবিধানের পার্ট 3 তৃতীয় অধ্যায়ের 21 ধারায় উল্লেখ আছে। এটা তোমরা জানো। একে গোপালন মামলা এবং রাজ্য মাদ্রাজ মামলাতে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তাতে এই 21 ধারার যে বক্তব্য আমি উল্লেখ করলাম, তার সঙ্গে নাগরিকদের আরও কিছু বিশেষ অধিকারকে গুরুত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট তার রায়ের মাধ্যমে। কি? সুস্থ পরিবেশ রক্ষা করতে হবে। ভারত রাষ্ট্রর কাছ থেকে সুস্থ পরিবেশ প্রত্যেকটা নাগরিক ভোগ করতে পারবে। আর কি? স্বাস্থ্য পরিষেবা পাওয়ার অধিকার। স্বাস্থ্য পরিষেবা প্রত্যেকটা নাগরিক পাবে। বিশুদ্ধ পানীয় জল প্রত্যেকটা নাগরিক পাবে, সুপ্রিম কোর্টের এই রায়ে বলা হয়েছে। নাগরিকদের জন্য বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা থাকতে হবে। আর শব্দ দূষণ, এই শব্দ দূষণের হাত থেকে নাগরিকদের রক্ষা করতে হবে। তাহলে আমরা দেখছি যে ভারতবর্ষের নাগরিকদের যে ফান্ডামেন্টাল রাইটস 21 আর্টিকেলে উল্লেখ আছে, সেটাকে আরও বেশি তাৎপর্যপূর্ণ করার উপর সুপ্রিম কোর্ট গুরুত্ব দিয়েছে। এটা সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনা করার অধিকার। বিচার বিভাগ এক্ষেত্রে তোমার কোনো ব্যক্তি, কোনো সংস্থা পরিবেশ দূষণ অর্থাৎ শব্দ দূষণে যদি ভূমিকা নেয়, শব্দ দূষণ সম্পর্কিত আইন না মানে এবং স্বাস্থ্য পরিষেবা যদি নাগরিকরা সঠিকভাবে না পায়, তাহলে এক্ষেত্রে তোমার রাষ্ট্র ব্যবস্থা নেবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশকে মেনে চলবে। 21 ধারায় যে অধিকার উল্লেখ আছে, ফান্ডামেন্টাল রাইটস ভারতবর্ষের নাগরিকদের জন্য উল্লেখ আছে, সেটাকে আরও ব্যাপকতর করার জন্যে, সেটাকে আরও বিশেষ তাৎপর্যপূর্ণ করে তোলার জন্য জীবনে শুধু বেঁচে থাকলেই হবে না,
নাগরিকদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। 45 ধারাতে সংবিধানের 4th অধ্যায়ের 45 ধারাতে কথা বলা হয়েছে যে ভারত রাষ্ট্র 14 বছর বয়স পর্যন্ত বালক বালিকাদের অবৈতনিক প্রাথমিক শিক্ষাদানের ব্যবস্থা করবে। কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি বলেই 2002 সালে সংবিধান সংশোধন করে 45 ধারার 14 বছর বয়স পর্যন্ত বালক বালিকাদের অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার দায়িত্ব নাগরিকদের দায়িত্ব রাষ্ট্রকে দিয়েছে, এবং এটা নাগরিকদের ফান্ডামেন্টাল রাইটস। আর এই ফান্ডামেন্টাল রাইটসকে অস্বীকার করতে পারবে না। এটা আদালতে বলবৎযোগ্য। যদি 14 বছর বয়সের আগে কোনো শিশু, তার অভিভাবক যদি আদালতে মামলা করে যে কেন 14 বছর বয়স হয়েছে তাকে এখনও অবৈতনিক শিক্ষা প্রদান করা হয়নি। 45 ধারায় যেটা বলা ছিল সেটা রাষ্ট্রকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে নাগরিকরা ব্যবস্থা নিতে পারত না। 21 ধারাতে কিন্তু 21 ধারার 21A এই যে শিক্ষার অধিকার, 14 বছর বয়স পর্যন্ত শিক্ষার অধিকার তোমরা জানো যে আলাদা ধারাতে উল্লেখ আছে, মৌলিক অধিকার হিসাবে উল্লেখ আছে, শিক্ষা ও সাংস্কৃতিক অধিকার উল্লেখ আছে তোমরা জানো 29 ধারায় এবং 30 ধারাতে। কিন্তু এখানে যে 21A ধারা সৃষ্টি করে শিক্ষার অধিকারকে আরও বেশি গুরুত্ব দেওয়া হলো, সে কথা আমরা আলোচনা থেকে স্পষ্টভাবে জানতে পাচ্ছি যে 45 ধারাতে যে 14 বছর বয়স্ক বালক বালিকাদের ভারত রাষ্ট্র বাধ্যতামূলকভাবে প্রাথমিক শিক্ষা দিবে, কিন্তু ভারত রাষ্ট্র সেক্ষেত্রে ব্যর্থ হয়েছে। সব শিশুদের 14 বছর বয়স্ক শিশুদের শিক্ষার আওতায় আনতে পারেনি, এবং সেই কারণে 2002-এ সংবিধান সংশোধন করে এই শিক্ষার যে 14 বছর বয়স্ক শিক্ষার অধিকার, এখানে শিক্ষার অধিকার বললে ভুল হবে, এই অধিকারটাকে 21A ধারা সৃষ্টি করে মৌলিক অধিকারের সঙ্গে যুক্ত করেছে। এক্ষেত্রে আমরা দেখছি যে সুপ্রিম কোর্টের দায়িত্ব বিরাট ভূমিকা পালন করেছে। সুপ্রিম কোর্ট আরও দায়িত্ব পালন করেছে। কি ব্যাপারে দায়িত্ব পালন করেছে? 14 ধারায় উল্লেখ আছে, আইনের চোখে সবাই সমান, ইকুয়ালিটি বিফোর দি ল। এই কথা আমরা জানি যে অ্যারিস্টটলের কাছে থেকে শিক্ষা গ্রহণ করে আইনের অনুশাসনের তত্ত্ব তৈরি করেন ইংল্যান্ডের সংবিধান বিশারদ এভি ডাইসি। আর এভি ডাইসির এই আইনের অনুশাসনের তত্ত্বের 3টি কথার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা হলো আইনের চোখে সবাই সমান, ইকুয়ালিটি বিফোর দি ল। এইটা ভারতের সংবিধানের 14 ধারায় উল্লেখ আছে। তো 14 ধারায় উল্লেখ আছে যে আইনের চোখে সবাই সমান। তো আইন যদি কোনো রাষ্ট্রের প্রতি বৈষম্যমূলক ব্যবহার করে এবং ধনীদের যে চোখে দেখছে আইন, গরিব মানুষকে সে চোখে দেখছে না, সেক্ষেত্রে তোমার সুপ্রিম কোর্ট কিন্তু দরিদ্র মানুষের পক্ষে দাঁড়াবে। এখানে এই আইন যাতে যথাযথভাবে প্রয়োগ হয় সেই দায়িত্ব গ্রহণ করবে সুপ্রিম কোর্ট। তবে হ্যাঁ, সাধারণ মানুষ কিন্তু সুপ্রিম কোর্ট অবধি আবেদন করতে পারে না, অনেক ঝামেলা আছে সেই কারণে। কিন্তু সংবিধানে এটা বলা আছে যে আইনের চোখে সবাই সমান। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল এদের ক্ষেত্রে ব্যতিক্রম আছে, কিন্তু সাধারণ সমস্ত মানুষ, ধনী গরিব, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ আইনের চোখে সমান অধিকার ভোগ করবে। সুপ্রিম কোর্ট এ ব্যাপারে বিশেষ রায় দিয়েছে। সুপ্রিম কোর্ট আরও জুডিশিয়ালি রিভিউ অর্থাৎ রিভিউর যে ক্ষমতা সুপ্রিম কোর্টের, বিচার বিভাগীয় পর্যালোচনা করার যে ক্ষমতা,
সেই ক্ষমতা প্রয়োগ করতে পারে ইকুয়াল প্রোটেকশন বিফোর দি ল। ইকুয়াল প্রোটেকশন বিফোর দি ল এটা আবার কি? আইন সবাইকে সমানভাবে রক্ষা করবে। ইকুয়ালিটি বিফোর দি ল, আইন সবাইকে সমান চোখে দেখবে। আর ইকুয়াল প্রোটেকশন বিফোর দি ল, আইন সবাইকে সমানভাবে রক্ষা করবে। ধনীকে যেভাবে রক্ষা করবে, গরিবকেও সেভাবে রক্ষা করবে। পুরুষকে যেভাবে রক্ষা করবে, তোমার নারীকেও সেভাবে রক্ষা করবে। উচ্চবর্ণের মানুষকে যেভাবে রক্ষা করবে, নিম্নবর্ণের মানুষকেও সেভাবে রক্ষা করবে। এখানে জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, ধনী, গরিব এইসব বিচার করা হবে না। ইকুয়াল প্রোটেকশন, ডিসক্রিমিনেশন পাওয়ার, এটা সংবিধানে বলা হচ্ছে 14 ধারাতে। এই যে 14 ধারাতে ইকুয়াল প্রোটেকশন বিফোর দি ল এই কথা উল্লেখ আছে, এটা আমেরিকার সংবিধানের 14th সংশোধনের মাধ্যমে সে দেশের সংবিধানে এই কথাটা ইকুয়াল প্রোটেকশন বিফোর দি ল যুক্ত করেছে। আর আমেরিকার সংবিধান থেকে অনুকরণ করে ভারতবর্ষের সংবিধানের 14 ধারাতে উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে তোমার সুপ্রিম কোর্ট তোমার ইকুয়াল প্রোটেকশন দিচ্ছে কি না, এক্ষেত্রে বিচার বিভাগীয় পর্যালোচনা করতে পারবে। ইকুয়াল প্রোটেকশন যদি ভারত সরকার না দিতে পারে, বা ইকুয়াল প্রোটেকশনের যে অধিকার কোনো ব্যক্তি, কোনো সংসদ যদি কেড়ে নেয়, তাহলে সেই ব্যক্তি অর্থাৎ তার বিরুদ্ধে যে কেড়ে নিয়েছে তার বিরুদ্ধে অভিযোগ করতে পারবে, সরকারের বিরুদ্ধে হলেও অভিযোগ করতে পারবে। এই যে এত বড় একটা ক্ষমতা সুপ্রিম কোর্টের রয়েছে, এটা গণতন্ত্রের পক্ষে খুবই ভালো। যাই হোক, আমরা লক্ষ্য করলাম যে সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনা করার ক্ষমতা আমরা সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সঙ্গে তুলনা করেছি। তো মার্কিন সুপ্রিম কোর্টের যে যতটা বিচার বিভাগীয় পর্যালোচনা করার ক্ষমতা আছে, আমাদের ভারতের সুপ্রিম কোর্টের ততটা নেই। তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের তোমার বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষেত্রে আইনের যথাবিহিত পদ্ধতি এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে, আর আইনের যৌক্তিকতা এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে। ডিউ প্রসেস অফ ল অর্থাৎ যৌক্তিকতা, আইনটা যুক্তিসঙ্গত কিনা এটা সুপ্রিম কোর্ট বিচার করবে, এবং যুক্তিসঙ্গত না হলে সুপ্রিম কোর্ট সেই আইনটাকে বাতিল করতে পারবে। এখন এই যে দুটো ক্ষেত্রে আইনের যথাবিহিত পদ্ধতি আর তোমার আইনের যৌক্তিকতা, এই দুটোকে কিন্তু ভারতের সুপ্রিম কোর্ট গুরুত্ব দিতে পারে না। এই ক্ষমতা ভারতের সুপ্রিম কোর্টের নেই। তাহলে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের কী আছে? ভারতবর্ষের সুপ্রিম কোর্টের ক্ষমতা আছে মানে অসাংবিধানিকতার বিরুদ্ধে রায় দেওয়া। অর্থাৎ ভারতের পার্লামেন্ট যদি সংবিধান বিরোধী আইন তৈরি করে, আমরা জানি যে পার্লামেন্ট আইন তৈরি করে, সেই আইন যদি ভারতের সংবিধান বিরোধী হয়, তাহলে সেটা আদালতে মামলা হলে সুপ্রিম কোর্ট সেই আইনটাকে বাতিল করে দিতে পারবে। তাহলে সাংবিধানিকতার প্রশ্নে এটা সংবিধান সম্মত কিনা, আইনটা সংবিধান বিরোধী কিনা, বিরোধী হলে বাতিল করতে পারবে। তাহলে এটাও একটা বিরাট ক্ষমতা। আর মৌলিক অধিকার রক্ষা, তোমার বাক স্বাধীনতা 19(1) ধারায় উল্লেখ আছে। বাক স্বাধীনতার অধিকারের সঙ্গে মতামত প্রকাশের স্বাধীনতার অধিকারের সঙ্গে সুপ্রিম কোর্ট এটা বলেছে বিজ্ঞাপন দেওয়ার অধিকার। সুপ্রিম কোর্ট আমরা দেখছি যে, এবং তোমার জীবনের অধিকার, শুধু বেঁচে থাকার অধিকারই নয়, জীবন নাশ করতে পারবে না রাষ্ট্র বা কোনো ব্যক্তি। তার সঙ্গে তোমার অনেকগুলো বিষয়, যে তোমার শব্দ দূষণকে গুরুত্ব দেওয়া হয়েছে, শব্দ দূষণের বিপক্ষে তোমার সুপ্রিম কোর্ট বিশেষ ভূমিকা পালন করেছে। তোমার সুস্থ পরিবেশ রক্ষার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বিশেষ ভূমিকা পালন করেছে। তারপরে তোমার নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে আইন যাতে সবাই আইনের চোখে সমান অধিকার পায়, আইন দ্বারা যাতে সবাই সমানভাবে ইকুয়ালি প্রোটেক্টেড হয়, এই সমস্ত যে বিষয়। তারপরে মহিলাদের তোমার উপর যে যৌন নির্যাতন, সেই যৌন নির্যাতনের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট তোমার বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা ভোগ করতে পারে।
যৌন নির্যাতনে রাষ্ট্রকে বাধ্য করতে পারে সুপ্রিম কোর্ট। তবে এত কিছু যে ক্ষমতার আমি আলোচনা করলাম, বিচার বিভাগীয় যে পর্যালোচনা করার ক্ষমতা আমি আলোচনা করলাম, তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে যে ভারতের যে আইন বিভাগ, ভারতের যে শাসন বিভাগ, আমরা দেখলাম যে আইন বিভাগের তৈরি আইন সংবিধান বিরোধী হলে সেটা সুপ্রিম কোর্ট বাতিল করতে পারবে, আবার শাসন বিভাগের নির্দেশ সংবিধান বিরোধী হলে সেটা সুপ্রিম কোর্ট বাতিল করতে পারবে, আবার নাগরিকদের অধিকারও রক্ষা করতে পারবে। তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে যে সুপ্রিম কোর্টের গঠনের ক্ষেত্রে আমরা দেখেছি যে ভারতের সর্বোচ্চ শাসক রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন। আমরা জানি যে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে জনগণের দ্বারা নির্বাচিত বিচারপতি হতে পারে, আবার শাসন বিভাগের দ্বারা নিযুক্ত হতে পারে। আমরা দেখছি যে শাসন বিভাগের দ্বারা নিযুক্ত বিচারপতি আমাদের ভারতীয় গণতান্ত্রিক কাঠামোতে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি, এবং তাই হয়। ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। এক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কিন্তু নিয়োগ করতে পারেন না। আমরা একথা জানি যে রাষ্ট্রপতির সমস্ত ক্ষমতাই, যত ক্ষমতা আছে তার নামেই ক্ষমতা আছে, এই ক্ষমতাকে ব্যবহার করেন প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেট মন্ত্রীরা এবং তার মন্ত্রিসভা। এক কথায় তাহলে প্রধানমন্ত্রী হচ্ছেন অল ইন অল। তাহলে সুপ্রিম কোর্টের কে বিচারপতি হবে, কারা কারা বিচারপতি হবে, এবং সুপ্রিম কোর্টের পদচ্যুত করার ক্ষেত্রে লোকসভাতে, রাজ্যসভাতে যে দলের প্রাধান্য থাকবে, অর্থাৎ সরকারি দল, তারা 2/3 মেজরিটির ভিত্তিতে বিচারপতির বিরুদ্ধে সংবিধান ভঙ্গের অভিযোগ আনতে পারে, দুর্নীতির অভিযোগ আনতে পারে, নিরপেক্ষ ভূমিকা পালন করেনি এই বলেও অভিযোগ আনতে পারে। সেই অভিযোগ কিন্তু 2/3 মেজরিটির ভিত্তিতে পাশ হয়ে যাবে এবং সুপ্রিম কোর্টের বিচারপতিকে পদচ্যুত করা যাবে। মহাবিচার পদ্ধতি একে বলা হয়। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি সুপ্রিম কোর্টের যে বিচার বিভাগীয় পর্যালোচনা করার ক্ষমতা, সেটা তো বেশ নিয়ন্ত্রিত হতে পারে। এক্ষেত্রে আমাদের মনে করব যে আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি, যারা শাসক শ্রেণী গণতন্ত্রকে গুরুত্ব দেবেন, তাদের দায়িত্ব বেশি। সংবাদপত্রের নিরপেক্ষতা, সুপ্রিম কোর্টের নিরপেক্ষতা তাদের ইচ্ছা অনিচ্ছার উপরে অনেকটা নির্ভর করছে। যদি বিচারপতি হন, অনেক যোগ্যতা তাদের থাকে, তাদের নিরপেক্ষতা থাকে, তাদের সাহসিকতা থাকে, তো এই সব বিচার করে বিচারপতি হয়েছে, তারপরে পলিটিক্যাল পাওয়ার, অর্থাৎ পলিটিক্যাল যে কন্ট্রোল এখানে বিচারপতিদের উপর আসবে না, সেটা কিন্তু গ্যারান্টি দেওয়া যায় না। গভর্নমেন্ট যদি স্বৈরাচারী হয়, হিটলার মুসলিনির মতো প্রধানমন্ত্রী একনায়কের ক্ষমতা ভোগ করেন, ডেমোক্রেসিকে উপেক্ষা করেন, তাহলে কিন্তু পাওয়ারটা আমাদের সিস্টেমে বলছে যে সুপ্রিম কোর্টকে নিয়ন্ত্রণ করতে পারবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তাই আমরা এক্ষেত্রে যে বিচার বিভাগীয় পর্যালোচনা করার ক্ষমতা যেসব বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োগ করতে পারে, সেসব ক্ষেত্রে সংকীর্ণ রাজনৈতিক প্রভাবকে অস্বীকার করা যায় না। তবে সুপ্রিম কোর্ট যেসব বিষয়ে বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা প্রয়োগ করেন, সেই বিষয়গুলি খুবই তাৎপর্যপূর্ণ, গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ, অংশগ্রহণমূলক যে গণতন্ত্র, জনগণ বেশি বেশি করে শাসন ব্যবস্থার সঙ্গে নিজেদের যুক্ত করবে, অংশগ্রহণমূলক প্রশাসন, সংবেদনশীল যে প্রশাসন, দায়বদ্ধ প্রশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন, এইগুলোকে যদি গুরুত্ব দিতে হয়, তাহলে এগুলিকে যদি দুর্নীতিমুক্ত ভারত গড়তে হয়, তাহলে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাতে হবে। সুপ্রিম কোর্টের যে বিচার বিভাগীয় যে ক্ষমতা, জুডিশিয়াল রিভিউ, এটাকে বেশি গুরুত্ব দিতে হবে। এই বলে আজকের আলোচনা আমি শেষ করলাম।